আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমি আলোচনা করছি প্যাথোলজি নিয়ে, আমাদের অতি পরিচিত একটা সাবজেক্ট, যেটা হোমিওপ্যাথিতে আমরা মনে করি খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি একটা বিষয়, যেটা আমি উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে। প্রথমে আমি আলোচনা করব বিগত ক্লাসে আমরা প্রথমে জেনেছিলাম প্রথম ক্লাসে প্যাথোলজি সম্পর্কে। এই যে প্যাথোলজিক্যাল সংজ্ঞা, তো এই যে সংজ্ঞাটা আমরা প্রত্যেকে জানি, তো এইখানে যে বিষয়টা আছে, আমরা সংজ্ঞাটা যেভাবে আছে যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগাবস্থায় কোষ কলা অঙ্গের গঠনগত ও কার্যগত পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে প্যাথোলজি বলে। এটা আমরা বর্তমান সময়ে যে বইগুলো বাজারে প্রচলিত, বিশেষ করে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যেগুলো অনেকে পড়ে থাকে, শর্ট টেক্সট বুক অন প্যাথোলজি, আমি এই বই থেকে কিন্তু এই বাংলাটা নিয়েছি। এবং এভাবে আপনারা যদি চান সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর কোন কোন বিষয় আমি চাচ্ছি যে মডার্ন মেডিসিনের প্র্যাকটিশনার, বিশেষ করে এমবিবিএস ডক্টর বা তারা যে মডিউল গুলো ফলো করে, আমরা যদি আস্তে আস্তে সেই বিষয়টাও রপ্ত করতে পারি তাহলে অনেক ভালো হবে। আমি সেটা নিয়েও আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে সাধারণ প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি। এখানে অনেকগুলো আপনারা হয়তোবা প্রত্যেকে যারা আমার ক্লাসটা দেখছেন, আমাদের সিলেবাসে কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। তো আমার এখানে 7টা ক্লাস আলোচনা করব। প্রথম দেখা যাচ্ছে আজকে আলোচনা যে বিষয়গুলো নিয়ে করব, দেখা যাচ্ছে ক খ আমি চেষ্টা করব যে আজকে আলোচনা করার জন্য। তো সাধারণ প্যাথোলজির যে প্রদাহ বা তরুণ পুরাতন, যেটা অ্যাকুইট ক্রনিক রয়েছে এবং রিপেয়ার রয়েছে, এই বিষয়টা আমি আলোচনা করব। এরপরে টক্সিমিয়া, সেপ্টিসিমিয়া বা রক্তদুষ্টি, এই সম্পর্কে আলোচনা করব, ব্যাকটেরিমিয়া। তো এইভাবে দেখা যায় ডিজেনারেশন, নেক্রোসিস, গ্যাংগ্রিন, এই বিষয়গুলো আপনারা একটু বাড়িতে আহ পড়ার চেষ্টা করবেন, একটু দেখার চেষ্টা করবেন। যদি এই বিষয়টা একটু নজর দেওয়া হয়, পড়া হয়, তাহলে হবে কি আলোচনাটা খুবই প্রাণবন্ত হবে। এবং আপনাদের না জানা বিষয়টা আপনারা যদি উপস্থাপন করেন, আমি যতদূর জানি আমি চেষ্টা করব সেই বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য, যাতে আমরা সহজে সেটা বুঝতে পারি এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা যাতে এটা বাস্তবিক প্রয়োগ করতে পারি। এভাবে আমাদের যে বিষয়টা, অর্থাৎ ইমিউনিটি এবং অতি সংবেদনশীলতা সম্পর্কে আমি কিন্তু ধারাবাহিকভাবে আমার 7টা ক্লাস এই বিষয় কয়টা নিয়ে আমি আলোচনা করব। এখন আজকে আমি এই যে একটু আগে যেটা বলছিলাম, বেশিরভাগ আপনার এমবিবিএস ডক্টর তারা কিন্তু রবিন্স অ্যান্ড কর্টন প্যাথোলজিক বেসিক অফ ডিজিজ, এই বইটা কিন্তু আপনার অনেকেই এটা অনুসরণ করে। এটার লেখার ভাষ্যটা অনেক ভালো। আমরা যদি চাই এই বিষয়টা যদি ভালোভাবে পড়তে চাই, জানতে চাই এবং মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করছে তাদের সাথে সেই ভাবে যদি নিজেকে গড়ে তুলতে চাই, তাহলে এর কোনো বিকল্প নেই। তো আমরা ওভারভিউ যে বিষয়টা আছে, আমরা এখানে এটা আমি বই থেকে আমি আলোচনা করব। আমি প্যাথোলজিক্যাল এই বইটা আমি পিডিএফটা আপনার অন করে আমি এটা ক্লাস শেষে এটা আমি পুনরায় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ইনফ্লামেশন, প্রদাহ, আমরা সবাই জানি। আপনারা একটু কাইন্ডলি বলবেন যে এখানে কি দেখতে পাচ্ছেন। খুব সহজ একটা বিষয়, আমাদের এটা দেখতে হবে এবং বুঝতে হবে। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি একটু বলেন তো। ফুলা। আমি মার্কিং করে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি বলেন এখানে কি দেখতে পাচ্ছেন। স্যার একটু ফুলা মনে হচ্ছে, অনেকটাই ফুলা মনে হচ্ছে। আহ হ্যাঁ, সুন্দর বলেছেন। না, আর কেউ কি মনে কিছু হচ্ছে মনে হচ্ছে কোনো কিছু উপর থেকে সুচ বা কোনো কিছু ঢুকে গেছে ভেতরে, শরীরের ভেতরে,
সেটা বোধ হচ্ছে যেটা মার্কিং করা আছে। দেন তারপরেরটা হচ্ছে যে সে জায়গা থেকে হয়তো বের করা হয়েছে এবং সেখানে একটা ক্ষত চিহ্ন হয়েছে, সেখানে লাল হয়ে গেছে, পেন আসছে এবং ফুলে গেছে সেখানে। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালোভাবে চিত্রটা খেয়াল করেছেন। প্রথমে এই ফোলা ইনফ্লামেশন, এটা আমরা তো খুব সহজভাবে বলছি ফোলা, প্রদাহ, ফুলে যাওয়া, কিন্তু এখানে মেকানিজমটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া। দেখেন, আপনারা যদি এখানে চিত্রটা দেখেন, আপনি যেটা বলেছেন এটা একটা কাটা বা একটা সূচালো একটা অংশ, এটা কি হচ্ছে আমাদের ত্বকে ঢুকে গেছে। আপনারা অনেক সময় দেখেন না যে ত্বকে একটা কাটা ঢুকেছে, বা গ্রামের দিকে যারা কাজ করে হয়তো বা কোনো একটা সূচালো পদার্থ হতে পারে, এটা হাড়ের টুকরা হতে পারে, একটা লোহা হতে পারে, বা অন্য যে কোনো কিছু কি করেছে আমাদের শরীরে ফোটে কিনা, বলুন? ফোটে। তো এই যে ফুটলে সেটাকে আমরা বলছি ইনজুরি। মানে ওইখানে কি হচ্ছে, এটা যে শুধুমাত্র মানুষের হবে তা না, এই ইনফ্লামেশন বা প্রদাহটা আমাদের সমগ্র প্রাণীদের মধ্যেই দেখা যায়। মানুষ এবং আপনার পশু পাখি যা দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এটা দেখা যায়, এটা আমাদের শরীরের একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন অফ vascularization living tissue to local injury to prevent damage। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এটা আমাদের শরীরের একটা কি কমপ্লেক্স, মানে এখানে অনেক বিষয় থাকছে। আমরা কমপ্লেক্স বলতে কি বুঝি, যেখানে অনেক কিছু সম্মিলিত রয়েছে। এক কথা বলতে পারি যে এটা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, অর্থাৎ আমাদের শরীরে যে বিষয়টা, অর্থাৎ এখানে অনেক কটা উপাদান রয়েছে। এখানে যে হতে পারে থেতলে যেতে পারে, কাটা ফুটতে পারে, বা যে কোনো ভাবে হতে পারে। এটার মধ্যে কি হবে, আমাদের কোষের মধ্যে কি হবে, আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানের মধ্যে আপনার বিভিন্ন বিষয়টা কি হবে, একত্রিত হবে, এবং এই জায়গাটা আশেপাশে যে ক্ষতটা আছে এই জিনিসটা আস্তে আস্তে ফুলে উঠবে, এবং এই জায়গাটা গরম হবে, লাল হবে, এবং এখানে ব্যথা থাকবে। এই যে কয়েকটা বিষয়, অর্থাৎ ফোলা ভাব, লাল ভাব, ব্যথা, হালকা গরম হওয়া, এই সব কয়টা বিষয় নিয়ে কিন্তু আমরা সেটাকে বলছি প্রদাহ। এই প্রদাহ কয় ধরনের হতে পারে? প্রদাহ সাধারণত আমরা বলে থাকি দুই ধরনের। প্রথমটা কি, অ্যাকুইট ইনফ্লামেশন, যেটা তরুণ প্রদাহ বলছি, আর ক্রনিক ইনফ্লামেশন পুরাতন প্রদাহ। এখন অ্যাকুইট এবং ক্রনিক এই দুটো বিষয় আমরা জানবো যে তাৎক্ষণিক সাধারণত অল্প কিছু দিনের মধ্যে যেটা হয়। অ্যাকুইট বলতে আমরা কি বুঝি, কেউ একটু বলবেন? অ্যাকুইট বলতে কি বোঝানো হয়? স্বল্পকালীন বা খুব শর্ট টাইমের মধ্যে হয় বা তৎক্ষণাৎ কিছু হয়, এরকম কিছু। খুব সুন্দর, খুব সুন্দর। আর ক্রনিক বলতে কি বোঝানো হয়? যেটা দীর্ঘস্থায়ী হয় এবং অনেক দিন ধরে প্রবলেমটা ক্রিয়েট হয়ে ব্যাপক আকার ধারণ করে, সেটাকে ক্রনিক বলে। হ্যাঁ, এবার দেখেন এই জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এবার আবার ছবিটার দিকে তাকান, দেখেন এখানে আপনার যখন ইনজুরিটা হলো, এখানে দেখেন ব্লাড ভেসেল, এর মধ্যে আমাদের রক্তের কণিকা রয়েছে, নিউট্রোফিল রয়েছে। এখন যখন এটা এখানে ফোলা শুরু করলো, এই ব্লাড ভেসেল থেকে দেখেন এই অংশের থেকে কিন্তু এটা উপরের দিকে উঠে গেছে, দেখেছেন? এই যে বিষয়টা আছে এটা নিয়ে আমি আলোচনা করছি এই স্লাইডে। দেখেন ওই বিষয়টাই আপনি যদি এই চিত্রে দেখেন হয়তোবা এখানে আরো বুঝতে পারবেন অত ভালো করে। আমি যদি একটু বড় করার চেষ্টা করি, দেখেন তো আর একটু বড় হয় কিনা। না, বড় হচ্ছে না। আমি কি করছি, আমি বর্ণনা করছি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন, বা আপনারা যদি একটু স্ক্রিনটা বড় করতে চান করতে পারেন, যদি বোঝা যায়। এখন এই যে অংশটা এখানে দেখেন নিউট্রোফিল, এই অংশগুলো কি হচ্ছে আপনার এখানে দেখেন, এখানে বিষয়টা একটা রয়েছে, এখানের শিরাটা একরকম রয়েছে, এবং এখানে দেখাচ্ছে এটা মোটা হয়ে গেছে এবং এখানে অনেক নিউট্রোফিল আছে।
তাহলে আমি যদি পূর্বের ছবিতে চলে যাই, তাহলে এখানে নিউট্রোফিল ছিল, এখানে ব্লাড ভেসেল থেকে যাচ্ছিল, এবং সেই বিষয়টা আপনার যখন ফুলে গেল তখন সেইখানে নিউট্রোফিল গুলো জমা হলো, এবং এইটা অনেকগুলো প্রক্রিয়ায় হচ্ছে। তো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের ক্ষেত্রে এই প্যাথোলজিটা কেন জানা প্রয়োজন? অনেকে আছে না, আপনার এই যে যদি আপনার লোহা ফোটে, তাহলে আপনার সচরাচর অধিকাংশ মানুষ কি করে বলেন তো? লোহা ফুটলে কি করে সাধারণত মানুষ? সেটা বের করার পর আগুনের একটু তাপ দেয়, ব্যথা মানে পেনটাকে রিলিভ করার জন্য। খুব সুন্দর, কিন্তু লোহাটা যদি জং ধরা হয় তখন কি করবে মানুষ? তখন যদি তারা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যায় তাহলে তাকে ইনজেকশন পুশ করবে যেন ইনফেকশন না হয়। বাট হ্যাঁ, আমরা যদি হোমিওতে যাই তাহলে সে অনুযায়ী মেডিসিন, তার লক্ষণ অনুযায়ী, কথা অনুযায়ী সে মেডিসিন দিব। খুব সুন্দর। হ্যাঁ, এইটা এইটাই মানে আমি শুনতে চাচ্ছিলাম, ধনুষ্টঙ্করের কথা, অর্থাৎ সেপটিক হয়ে যায়। একটা হচ্ছে এখানে আজকের আলোচনার মধ্যে এগুলো সবই চলে আসবে, কারণ টক্সিমিয়া, সেপটিসিমিয়া এগুলো চলে আসবে। তো এই বিষয়গুলো আলোচনা করার জন্য এখন আমাদেরকে কোন বিষয়টা জানতে হবে? দেখেন, আমরা হোমিওপ্যাথিক ডক্টর, আমাদের প্যাথোলজিতে আমরা এখানে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করি। কোনো কিছু ঢুকে গেলে দেখাচ্ছে মাত্র 2 থেকে 3টা মেডিসিন কিন্তু খুব দুর্দান্ত কাজ করে, আপনার অনেক মেডিসিন কিন্তু লাগছে না। এই জিনিসটাকে বের করার পরে আপনার পরিষ্কারের জন্য আপনি হাইড্রোজেন পারঅক্সাইড বা যেভাবে দেন আপনি ওটা বের করে ফেললেন। বের করার পরে আপনার হোমিওপ্যাথিক মেডিসিন আপনি ক্যালেন্ডুলা দিলেন, ওটা যদি রক্ত বের হয় রক্তটা ঠিক হয়ে গেল। এরপরে আপনি লিডাম লিডাম প্লাস যে আমাদের মেডিসিন আছে ওইটা দিতে পারছেন, হাইপেরিকাম দিতে পারছেন, আর্নিকা দিতে পারছেন, রুটা দিতে পারছেন, সিমফাইটম। অল্প কয়েকটা মেডিসিন, সীমিত কয়েকটা মেডিসিনের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে এই ধরনের ট্রিটমেন্ট খুব সহজে হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে। যদি কোনো কিছু ঢুকে থাকে আপনি সাইলেশিয়া দিতে পারছেন এবং ওইটা ন্যাচারালি আপনার শরীর থেকে বের হয়ে আসছে। ঠিক আছে। আবার যদি কাটা ঢুকে যায় তাহলে আমরা কি প্রয়োগ করছি? অ্যানাগেলিস প্রয়োগ করছি। এটা আমরা কি ম্যাট্রিয়ামেডিকাল জ্ঞান দিয়ে, কিন্তু এর ভিতরে রোগীকে বোঝাতে গেলে আপনার প্যাথোলজিক্যাল জ্ঞান লাগবে। অনেক সময় রোগী বলে না যে আসলে হোমিওপ্যাথি ওষুধ যদি গ্রহণ করে তখন আপনি যদি বলেন যে আপনি একটু রেস্টে থাকবেন 1-2টা দিন, অনেকেই কিন্তু সেই জিনিসটা গুরুত্ব দেয় না। কিন্তু আপনার একজন এমবিবিএস ডক্টর যদি ওইখানে আপনার ব্যান্ডেজ করে দিয়ে বলে আপনার 7 দিন শুয়ে থাকতে হবে, সে কিন্তু সেটা মানবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আপনি রুগীকে বোঝাতে গেলে, আমাদের রুগী ম্যানেজমেন্ট করতে গেলে কি করতে হবে? আমাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে প্যাথোলজিটা জানতে হবে। ঠিক আছে। এবার এখানে আমরা সংক্ষেপে মডার্ন মেডিসিন এটাকে এখানে কি বলছে, তারা কিন্তু এই মডার্ন মেডিসিন যার প্র্যাকটিশনার আছে, যে কোনো ব্যথা ফোলা, এখানে তারা কিন্তু ইট ইজ, অর্থাৎ এইটা, এই যে দেখেন এটা সাফিক্স হিসাবে রয়েছে, এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি এইটুকু মনে রাখতে পারি, আইটিস মানে ইট ইজ, আইটি ইট ইজ, তাহলে আইটিস, অর্থাৎ এইটুকু যদি আপনি দেখেন তাহলে সেটাকে আপনার মেডিকেল টার্ম অনুসারে, টার্মিনোলজি অনুসারে আপনি বুঝতে পারবেন এটা ব্যথার কথা বলা হচ্ছে। এখন হতে পারে আপনার কাছে মনে হতে পারে যে আসলে এটা কেমন হয়ে গেল, যে ইট ইজ এটা কেন? দেখেন, অধিকাংশ যত ব্যথা ফোলা রোগ রয়েছে সেখানে আপনি যদি দেখেন শেষে নামটা কি? অ্যাপান্ডিসাইটিস, সাইটিস। তাহলে এখানে অ্যাপান্ডিসাইটিস, তারপরে কি হচ্ছে? কার্ডাইটিস, এরপরে কি হচ্ছে? হেপাটাইটিস, মেনিনজাইটিস, ওটিটিস বা ওটাইটিস যেভাবে বলি, সিস্টাইটিস, আপনার ইউরাইটিস, মানে সব জায়গায় কিন্তু আইটিস আছে, এবং হাই ভার্টিকুলাইটিস,
এই যে ডিজিজ গুলো প্রত্যেকটা কিন্তু ইনফ্লামেশন থাকছে, প্রদাহ থাকছে। এবং আমি এখানে দিয়েছি অ্যানানসেফালাইটিস। তো এই যে অ্যানানসেফালাইটিস আমরা যে রোগগুলো বলছি, তাহলে এগুলো প্রত্যেকটাই কি আপনার এই অংশটুকু আছে কিনা আপনারা একটু বলেন। আমি যে কথাটা বললাম এই অংশটুকু আপনার পেয়েছেন কিনা বলেন, যে ডিজিজ গুলো বললাম এটুকু আছে কিনা। জি স্যার, আছে। এবং আপনি যদি এইটুক মনে করেন তাহলে আপনি মেডিকেল টার্মিনোলজি কিন্তু খুব সহজ, আমরা কঠিন মনে করি কিন্তু এখানে কিন্তু সহজ, বুঝতে পারলে খুবই সহজ। আপনার যে কোনো অটাইটিস যেটাকে বলতেছি, যেভাবে বলি আপনার দেখেন লাস্টে OTITIS, তাহলে OTITIS, তাহলে লাস্টে আমার এই অংশটা থাকতেছে সিস্টাইটিস, SYS, সিস TITIS, তাহলে ITIS এটা রয়ে গেছে। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই মজার, আপনারা একটু খেয়াল করবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে। কারণ আমাদের প্যাথোলজিক্যাল যে টার্মিনোলজি গুলো আছে এগুলো যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের কাছে খুব ভালো লাগবে। এই কারণে কারণ আমরা তখন প্রেসক্রিপশন বুঝতে পারবো, বিভিন্ন রিপোর্ট বুঝতে পারবো, আমরা সময়টা জানতে পারবো, আমাদের কে কি পরীক্ষা দিতে হবে। কারণ আপনার ওষুধ প্রয়োগের জন্য কিন্তু প্যাথোলজিক্যাল জ্ঞানটা প্রয়োজন হয় কখন, ওই রোগীকে কতদিন, কারণ রোগী কি জিজ্ঞাসা করে এসে, ডাক্তার সাহেব কতদিন ওষুধ খাওয়া লাগবে এই রোগের জন্য। যদিও বা আপনি অ্যাকুরেট সময়টা বলতে পারবেন না কিন্তু ওই সময়টার একটা নির্দিষ্ট করণে করতে পারেন। কিরকম 3 থেকে 7 দিন লাগতে পারে, বা 10 থেকে 15 দিন লাগতে পারে, 1 মাস থেকে 2 মাস লাগতে পারে, বা 3 থেকে 6 মাস লাগতে পারে, বা তার বেশি সময় লাগতে পারে। এই সময়টা আপনার বলার জন্য প্যাথোলজিক্যাল রিপোর্টের জ্ঞানটা খুবই কার্যকর হবে। এবং রোগটা সেরেছে কিনা এই জিনিসটা বোঝানোর জন্য আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টের প্রয়োজন হবে। আপনি একটা রোগী দেখলেন, সেই রোগীটা সিস্টাইটিসের। এখন সিস্টাইটিস যে রোগটা, এই রোগটা হলো আপনি তাকে ওষুধ দিলেন, তার ব্যথা নেই, ফোলা নেই। এখন আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড না করেন তাহলে ওই রোগীটা সুস্থ হলো কি হলো না আপনি কি প্রমাণ করতে পারবেন? বলুন তো। বলুন, একজন বলুন। প্রমাণ করতে পারবো আমরা? পসিবল না। হ্যাঁ, পসিবল না। কিন্তু আপনার কাছে যদি রিপোর্ট থাকে তাহলে কি পসিবল? হ্যাঁ, তখন আমার কাছে একটা প্রুফ থাকবে। ওই প্রুফটা থাকবে। এই জন্য আমাদের কি প্যাথোলজিক্যাল জ্ঞানের দরকার রয়েছে। তাহলে আপনি দেখেন encephalitis is an inflammation of the brain that is caused especially by the infection with a virus such as herpes simplex, West Nile virus, or less commonly by bacterial or fungal infection or autoimmune reaction. তাহলে আমরা এখানে যদি কয়েকটা জিনিস দেখি যে আমাদের এনসেফালাইটিস এটা কি বলতে পারি এক কথায় মস্তিষ্কের প্রদাহ জনিত একটা রোগ। ঠিক আছে, যেখানে হচ্ছে প্রদাহ হচ্ছে, ফুলে যাচ্ছে, ফোলাজনিত রোগ আমরা যেভাবেই বলি, আমরা সহজভাবে মানে আমার তো এখানে মূলত কি আইটিস আছে মানে প্রদাহ আছে। যদি প্রদাহ থাকে সেটা মস্তিষ্কের ভিতরে আছে। এখন এই যে ইনফ্লামেশনটা রয়েছে এই রোগের কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। কনজিনিটাল অটোইমিউন ডিজিজ হতে পারে। অটোইমিউন ডিজিজ হলে আপনার মেডিকেল টার্মে বলে দিবে এই রোগটার কিছু করা সম্ভব না, এটা সারবে না। কিন্তু আপনি জেনে রাখেন এই রোগের ট্রিটমেন্ট আপনার পক্ষে করা সম্ভব হবে। কেন? মহাত্মা হ্যানিম্যান স্যার অর্গান অফ মেডিসিনের 81 নম্বর অ্যাফরিজমে তিনি কিন্তু এটার উত্তর বলে দিয়েছেন। শত সহস্র প্রজন্ম ধরে কি আমরা মানুষ কি রক্তের মাধ্যমে বংশ পরম্পরায় আমরা এই রোগগুলো কি রক্তের মাধ্যমে পেয়ে আসছি, যেটাকে আমরা জিনগত বলতেছি, জিনগত মিউটেশন বলতেছি, আমরা বংশ পরম্পরায় যেটা পাচ্ছি। আর আমাদের স্যার বলেছেন এটাকে কি বলা হচ্ছে চিররোগ বা মায়াজম। এই যে চিরবিষ এটা আমরা শত সহস্র জন্ম প্রজন্ম ধরে পেয়ে যাচ্ছি, এর কারণে আজকে আমরা অসুস্থ। এই যে দর্শন এবং প্যাথোলজি
এই দুটোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা কি অভূতপূর্ব সাফল্য চিকিৎসা ক্ষেত্রে আনতে পারবো। আপনারা একটু কল্পনা করুন, সকল মডার্ন মেডিসিন যে যে রোগগুলো হাল ছেড়ে দিবে, আপনি, আমি, আমরা সকলে মিলে সেই রোগগুলো খুব সহজে, খুব অল্প সময় সারাতে সক্ষম হব। যেখানে মডার্ন মেডিসিন এখন বলতে পারেন যে অল্প সময় বলতে কত সময়, তাই তো? প্রশ্নটা আসতেই পারে, একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু আমাকে সাহায্য করবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। আপনারা বলুন তো, ডায়াবেটিসের জন্য মডার্ন মেডিসিনে আপনার কি বলে, কতদিন ওষুধ খেতে হবে? ডায়াবেটিসের জন্য, হাই প্রেশারের জন্য, থাইরয়েডের জন্য খেয়ে যেতে হবে, সারা জীবন কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ করে যেতে হবে। মজার বিষয় দেখেন, খুব হাস্যকর একটা বিষয় না? তারা বলছে আমাদের হোমিওপ্যাথিতে দেরি হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা যখন আমরা করি আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা কি হয়, দেরি হয়, কিন্তু তারা দ্রুত করে। এবার একজন যিনি গ্যাসের জন্য মেডিসিন খাচ্ছে, আপনার 20 mg থেকে শুরু করে 500 mg দুইটা করে ওষুধ খাওয়ার পরে কিন্তু তাদের একসময় কাজ করে না, ওষুধ রেজিস্ট্যান্স হয়ে যায়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন গ্রুপ চেঞ্জ করে আরো পাওয়ারফুল মেডিসিন ব্যবহার করে, কিন্তু তাদের কিন্তু এটা সারা জীবন খেয়ে যেতে হচ্ছে, হচ্ছে কিনা? জি স্যার। কিন্তু আপনি অর্গান অফ মেডিসিন যদি খেয়াল করেন, ক্রনিক ডিজিজে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেখানে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার খুব সুন্দরভাবে বলেছেন 2 বছর। যদি কোনো ক্রনিক ডিজিজ আপনি অর্গাননকে মেনে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আপনার 2 বছরের মধ্যে আপনার এই চিররোগগুলো কিন্তু খুব দ্রুত আরোগ্য সম্ভব। এবং ডায়াবেটিস, হাই প্রেশার, এই ধরনের রোগগুলো যেগুলো হচ্ছে আপনার আদেও কোনো রোগ না, আমরা বলি এগুলি বলি কি মেটাবলিক ডিসঅর্ডার, বা আমরা বলি লাইফস্টাইল ডিজিজ। এই রোগগুলোকে আমরা কি বলছি, লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের জীবনযাত্রার মান যদি আমরা পরিবর্তন করি এই রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা প্রিভেন্ট করতে পারি এবং এই রোগগুলো আমাদের নিয়ন্ত্রণ আনতে পারি। তাহলে আমাদের যদি ওষুধ না দেওয়া লাগে, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ওষুধ দেওয়ার পরে সেটা যদি 6 মাস, 1 বছর, 2 বছর হোক বা 5 বছর হোক, তারপরে যদি তার সমগ্র জীবনে কিছু নিয়ম কানুন মানার পরে যদি তার ওষুধ না খাওয়া লাগে, তাহলে আমাদেরটা দ্রুত কার্যকর হলো না তাদেরটা? জি স্যার, আমাদেরটা কার্যকর। আমাদেরটা। কিন্তু আমরা কিন্তু বোঝাতে সক্ষম হচ্ছি না, কেন? আমাদের কাছে সেই প্যাথোলজিক্যাল এই রিপোর্ট গুলো, আমরা সেই ব্যবহারটা তাদের মতন করছি না। এখন আমাদের যে প্রদাহ, এই প্রদাহের যে চিকিৎসা, এই চিকিৎসা সাধারণত এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বিভিন্ন জায়গা, এটা কিন্তু মানুষের ফুলে উঠলে, ব্যথা হলে, যদি সেই জায়গাটা লাল হয়, তার যদি কষ্ট হয়, সে কিন্তু ট্রিটমেন্ট করবে, সে ডাক্তারের কাছে যাবে, ঠিক না ভুল? জি স্যার, যাবে স্যার। যাবে। আসার পরে সে কি করবে, ব্যথা দ্রুত কমানোর জন্য আপনাকে বলবে যে একটা কিছু দিতে। এই জন্য যদি এমবিবিএস ডক্টরের কাছে যায়, তাহলে সে কি দিবে, ব্যথানাশক একটা ওষুধ দিবে, অ্যান্টিবায়োটিক দিবে, অ্যান্টিহিস্টামিন জাতীয় বিভিন্ন ওষুধ দিতে পারে। এবং যদি কোনো কিছু থাকে, সার্জিক্যাল যে জ্ঞান নিয়ে তারা কিন্তু এটা সার্জারি করে ওই জায়গাটা কেটে আপনার ওই বিষয়ে, বিশেষ করে যদি কোনো একটা কাটার একটা অংশ ঢুকে থাকে বা লোহার ছোট্ট একটা অংশ ঢুকে থাকে, সেটা কিন্তু কাটা ছাড়া কোনো বিকল্প নেই। আছে কি মডার্ন মেডিসিনে? না স্যার, কাটা ছাড়া কোনো আপনার আমার কাছে আছে? আছে। আছে। আমাদের কাছে কি কি মেডিসিন আছে আমি একটু আগেও বলেছি, একজন বলবেন কাঁটাটাকে বের করে দিবে। অ্যানাগেলিস। আরেকটা মেডিসিন সাইলেশিয়া। আর কোন ওষুধ? ক্যালেন্ডুলা, হাইপারিকামলিডামফান। না, এগুলো সবই আমরা ব্যবহার করি, কিন্তু ম্যাক্সিমাম প্রমাণিত হিসাবে দেখেন অ্যানাগেলিস এবং সাইলেশিয়া, এই দুটো মেডিসিন কিন্তু আমাদের দুর্দান্ত ভাবে আমাদের কাঁটাকে বের করে দেয়, শরীরে রাখতে দেয় না। শুধুমাত্র এই দুটো ওষুধ না, আমাদের হোমিওপ্যাথিক নিয়ম অনুসারে অর্গাননকে ফলো করে আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞান নিয়ে, যেটা সিমিলিমাম মেডিসিন, সিমিলিয়াম মেডিসিন আপনি যদি প্রয়োগ করেন, তা যে কোনো রোগ হোক সেটা নিরাময় সম্ভব।
এবং শরীর আমাদের ভিতরে কিন্তু কোনো খারাপ কিছু রাখে না। আমাদের যদি আমরা হ্যারিংস ল অফ কিওর দেখি তাহলে সেখানে বুঝতে পারবো ভিতর থেকে বাইরের দিকে, অর্থাৎ ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে সেটা বাইরে বের করে দিবে। এটাই আরোগ্যের নীতি, যে হোমিওপ্যাথিক আরোগ্যের নীতি ভিতর থেকে বাইরের দিকে। তাহলে ভিতরে যদি কোনো খারাপ কিছু ঢুকে থাকে শরীর সেটার বাইরে বের করে দিবে, এবং এটাই কিন্তু প্রথমে ছবিতে দেখানো হচ্ছিল। তো এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং যদি এটা কতদিন লাগবে প্রদাহ, দেখেন দেয়ার মাস্ট বি অ্যান ইনজুরি, এই যে ইনফ্লামেশন বা এই বিষয়গুলো কিন্তু আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। এর মধ্যে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে ইনজুরিটা হচ্ছে, এখন ইনজুরি প্রত্যেকটা সেল ইনজুরিতে কি হয়, আমাদের শরীরে কিছু কোষ মারা যায়। আপনার যা কিছু হচ্ছে না কেন ওখানে কিছু কোষ মারা যায়। কোষটা যখন মারা যায় তখন ওর মধ্যে কি আসে, আপনার কিছু শ্বেত রক্তকণিকা আসে, নিউট্রোফিল আসে, ওই জায়গাটা কি ফুলায় দেয়। ফুলে যাওয়া মানে কি ওইখানে একটা আস্তরণ দিয়ে দেয়। দেখেন আগের দিনে যদি যুদ্ধ হতো, যুদ্ধ করার জন্য কিন্তু ওই জায়গাটা সুরক্ষিত একটা বলয় করা হতো। একটু ভাবার চেষ্টা করেন, তাহলে কি করতো, গুলিটা লাগতো না। তো আপনার যখন ইনজুরি হচ্ছে ওই জায়গাটা আমাদের শরীরের কোষের মধ্যে শ্বেত রক্তকণিকা, আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে অনেক কিছু নিউট্রোফিল, ব্যাসোফিল, এই ধরনের যত প্রকার আমাদের ইমিউন সিস্টেম আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলোকে ওখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই যে স্থানটা রয়েছে ওই স্থানটা আস্তে 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 জড়ো করে ফেলে। জড়ো করার পরে ওই জায়গাটা কি হয়, আটকে দেয়, সিল করে দেয়, শরীরই সিল করে দেয়। এরপরে কি হয়, ওই ভিতরের থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আপনার যে খারাপ জিনিসটা আছে সেটা খেতে থাকে এবং কোষ নিজেই মারা যেতে থাকে। এই জন্য আমরা বলি পাঁচ সেল অর্থাৎ পুজ, অর্থাৎ সাদা পুজ কিন্তু সাদা হয়, এবং পুজের মধ্যে সাদাই হয়, মাঝে মাঝে হলুদ হতে পারে কিন্তু ওর মধ্যে ম্যাক্সিমাম থাকে শ্বেত রক্তকণিকা। তো ওইগুলো মারা যায় এবং ওখানে থাকে, এবং আপনি যদি দেখেন হালকা একটু চাপ প্রয়োগ করলে ওই পুজটা বের হয়ে যায়, এবং তার সাথে যদি কোনো কাটা থাকে সেটাও বের হয়ে যায়, পেকে যায় এবং ওটা কাটা বের হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। এর প্যাথোলজিক্যাল, বিশেষ করে আপনার যে ভাস্কুলার যে আমাদের টিস্যু আছে, এই ভাস্কুলার টিস্যু যদি হয় তাহলে কিন্তু আপনার ইনফ্লামেশন হবে না, ফুলবে না, কিন্তু ভিতরে ভিতরে সকল কাজই হবে। তাহলে আমাদের কোন টিস্যু ফোলে কোন টিস্যু ফোলে না, এই জন্য কিন্তু আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে জানতে হবে। এবং আমি ক্লাস শেষে এই বিষয়টা আমি আপনাদের প্র্যাকটিক্যালে আমি এটা দেখানোর চেষ্টা করব 3D মডেলের মাধ্যমে। এখন আপনার যদি আমাদের ইনফ্লামেশনের জন্য দুটো ইফেক্ট হয় আমাদের শরীরের মধ্যে, একটা হচ্ছে লোকাল ইফেক্ট, সাধারণ যে প্রতিক্রিয়া, সাধারণ প্রতিক্রিয়া আমি একটু আগে আলোচনা করেছি, এখানের মধ্যে ব্যথা থাকে, ডিসকমফোর্ট, আমাদের অস্বস্তি বোধ হয়, লস অফ ফাংশন, এখানে আমাদের কাজ করতে সমস্যা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইনজুরি হলে, যেমন আঘাত খেলো কোথাও ভেঙে গেল, ভেঙে গেলে তো ওই জায়গাটার কোনো বোধ থাকে না তখন, তাহলে ইনজুরি। এই যে ইনজুরি বলে না, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কি ইনজুরি হয়েছে আপনার, আমরা সাধারণত কিন্তু এই কথাগুলো খুব ব্যবহার করে থাকি। এখন সিস্টেমিক ইফেক্টের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে কি হয়, শরীরে জ্বর আসতে পারে, গরম গরম ভাব থাকতে পারে, এবং ওই জায়গাটায় আপনার পালপিটেশন অর্থাৎ পালস রেট বাড়তে পারে, স্লিপিনেস অর্থাৎ ঘুম ঘুম ভাব থাকতে পারে, খাওয়া কমে যেতে পারে, আপনার ওজন কমতে পারে। কখন, যদি অনেক দিন ধরে কোনো একটা জায়গা ফোলা থাকে, আপনার রক্তের পরিবর্তন হতে পারে, আপনার লিউকোসাইট, বিশেষ করে আমরা তখন সিবিসি প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া হয়। দেখেন সিবিসি তে আপনি দেখবেন ইএসআর লেভেলটা বেশি থাকে, ইএসআর লেভেলটা বেশি থাকে, নিউট্রোফিল বেশি থাকে, ইসিনোফিল, লিম্ফোসাইট, এই কয়টা জিনিস। এখন এই কয়টা জিনিস যদি বেশি থাকে তখন কিছু রোগ আপনি ধরতে পারছেন যে না এই রোগটা কি লিউকোপেনিয়া হবে না থ্রোম্বোসাইটোপেনিয়া হবে। এখন লিউকোপেনিয়া কোন ডিজিজ এবং এটা কি জন্য হয়, এটা অবশ্যই ধারাবাহিকভাবে আমি আমাদের ক্লাসে আমি আলোচনা করব। তাহলে আপনি শুধু রক্তের মান এবং রক্তে কি পরিমাণে রয়েছে, কোন উপাদানটা কত পরিমাণ, অর্থাৎ স্বাভাবিক একটা মাত্রা রয়েছে,
এই স্বাভাবিক মাত্রার থেকে যদি আপনার বেশি হয়ে যায় বা কমে যায়, তাহলে আপনার বিভিন্ন রোগ হচ্ছে। সেই রোগগুলো কিন্তু আপনি অনায়াসে রোগীকে বলতে পারবেন, এবং রোগী যখন পরবর্তীতে আরো আপনাকে দেখানোর দরকার নেই, আপনি সবসময় বলবেন যে দেখেন এটা তো অনেক জটিল একটা বিষয়, আপনার তো এই বিষয়ে পরীক্ষা করতে হয়, প্যাথোলজিক্যাল রিপোর্ট ছাড়া আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো না, আপনাকে প্যাথোলজিক্যাল রিপোর্ট করতে হবে। রুগীকে বললেন, এবার রুগী বললো যে না আপনি ওষুধ দেন, তাহলে যদি রুগীর ফ্যামিলি যদি দায়িত্ব নেয়, তাহলে আপনি বলবেন ঠিক আছে, আপনার কথা যদি সঠিক হয়, আপনার যদি বর্ণনা সঠিক হয়, আমি 15 দিনে ওষুধ দিচ্ছি, অবশ্যই পরিবর্তন হবে। যদি পরিবর্তন না হয় 15 দিন পরে আপনি কিন্তু অবশ্যই এই পরীক্ষাগুলো করে আনবেন, না হলে কিন্তু আমি ওষুধ দিব না। দ্বিতীয়বার ওষুধ নিতে গেলে আপনার যদি ওষুধে পরিবর্তন আসে, আপনি রোগ সারার আগ পর্যন্ত ওষুধ কন্টিনিউ করবেন। আর যদি পরিবর্তন না আসে, তাহলে দ্বিতীয়বার অবশ্যই প্যাথোলজিক্যাল রিপোর্ট না দেখে ওষুধ প্রয়োগ করা ঠিক হবে না, কারণ ইএসএর লেভেল হাই থাকছে এবং তার মধ্যে অ্যানিমিয়া থাকতে পারে, ক্রনিক কেসে অনেক সময় রক্ত কমে যেতে পারে। এই বিষয়গুলো কখন হয়? যখন শরীরে কোনো প্রকার এই টক্সিক এলিমেন্ট গুলো ঢোকে, আপনার রক্তের বিভিন্ন সমস্যা, রক্তের রোগ হয়, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। এখন টক্সিমিয়া, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, এখন টক্সিমিয়া বলতে আপনার কি বোঝেন একটু কাইন্ডলি যদি কেউ একজন বলে। নর্মালি টক্সিন মানে তো আমরা বিষক্রিয়া জানি, আর টক্সিন এটা বিষক্রিয়া সংক্রান্ত কিছু হবে। খুব সুন্দর। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, আমি বলছি। টক্সিমিয়া এই কথাটা বহুল ভাবে আপনার ব্যবহৃত হয় কোথায় জানেন? প্রি অ্যাক্লেমশিয়া, অর্থাৎ গর্ভাবস্থায় আপনার যে প্রি অ্যাক্লেমশিয়া যে রোগটা আছে, ওইখানে কিন্তু টক্সিমিয়ার কথাটা বেশিরভাগ উল্লেখ হয়। তা আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে। এবং আমি টক্সিমিয়া সাধারণত কি, টক্সিমিয়া হচ্ছে আমাদের শরীরে এমন একটা, মানে এটা টক্সিমিয়ার যে ব্যাখ্যাটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের একটা সাধারণ, অর্থাৎ রোগ হয়েছে একটা সাধারণ অবস্থা, খুব মারাত্মক অবস্থা না, অর্থাৎ রোগের শুরু। টক্সিমিয়া বলতে বোঝানো হচ্ছে রোগের শুরু, যেখানে আপনার এক বা একাধিক আভ্যন্তরীণ অঙ্গে কেবল ক্ষতি শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। এই বিষয়টা যদি আপনি দেখেন, প্রি অ্যাক্লামশিয়া, এই যে প্রি অ্যাক্লামশিয়া যে রোগটা, এই রোগটাকে অনেকে বলা হয় আপনার প্রেগন্যান্সি টক্সিমিয়া। প্রি অ্যাক্লামশিয়াকে বলা হচ্ছে কি, প্রেগন্যান্সি টক্সিমিয়া। আবার অনেকে এটাকে শুধু টক্সিমিয়া বলছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, অর্থাৎ টক্সিক, অর্থাৎ টক্সিক, টক্সিন, বিষ, বিষাক্ত জিনিস। তাহলে আমাদের শরীরে কোনো কারণে যদি বিষাক্ত কিছু প্রবেশ করে এবং সেটার কারণে যদি আপনার শরীরের আভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি শুরু হয়, সমস্যার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে টক্সিমিয়া। এখন সাধারণত আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আপনার প্রস্রাবে প্রচুর পরিমাণে আপনার প্রোটিন, বিশেষ করে পাশ সেল আপনার কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। এখন এই যে প্রস্রাবের পাশ সেল, এপিথেলিয়াল সেল, এই দুইটা সেল আপনি ইউরিন, অনেকেই ইউরিনারি করতে দেয় বিভিন্ন ক্ষেত্রে, অনেক সময় আছে ইউরিন আরএমই বলে, বা কমপ্লিট ইউরিন কাউন্ট, সিইউসি। আপনার অ্যাডভাইসে লেখা হচ্ছে এডিভি দিয়ে আপনি লিখলেন সিইউসি, তাহলে কমপ্লিট ইউরিন কাউন্ট। সেখানে কমপ্লিটটা করার পরে দেখা যাচ্ছে তার মধ্যে ইউরিনে আপনার এই দুটো প্রোটিন প্রচুর পরিমাণে নির্গত হচ্ছে। এখন আপনি যদি সাধারণভাবে কিছু জ্ঞান রাখেন, আপনি অনেক কিছু বলতে পারবেন। টক্সিমিয়া সাধারণত গর্ভাবস্থায় দেখা যায় কোন সময়, 20 সপ্তাহ, অর্থাৎ যখন বাচ্চা বেবি আপনার পেটে 20 সপ্তাহের উপরে থাকছে, ফিটাস যখন আস্তে আস্তে বড় হতে থাকলো, তখন প্রসবের পর দেখা যাচ্ছে পোস্টপার্টাম প্রি অ্যাক্লামশিয়া হয়ে থাকে। তো গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে বা প্রসবের সময় বা প্রসবের 6 সপ্তাহ আগে
এই ধরনের উপাদান বা এই ধরনের সমস্যা কিন্তু মা ভোগ করে থাকে অনেক সময়, এবং এই ডিজিজ গুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা হবে। এখন আমি যেটা একটু আগে আলোচনা করেছিলাম, দেখেন প্রি অ্যাক্লাম্পসিয়া ওয়াজ ফর্মালি কল্ড প্রেগন্যান্সি টক্সিমিয়া অর জাস্ট টক্সিমিয়া। আমি একটি বিষয়টা একটু আগে আলোচনা করছিলাম। তাহলে কি হচ্ছে, এখানে ফুলে যাচ্ছে। তাহলে এখন তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে আলোচনা করলে কিছুটা বোঝা যাবে। এক, টক্সিমিয়া। দুই, সেপ্টিসিমিয়া। এই সেপ্টিসিমিয়াই আবার কিন্তু রক্ত দুষ্ট বা সেপ্টিসিমিয়াকেই কিন্তু এটা বলা হচ্ছে রক্ত দুষ্ট হিসেবেও আমরা অনেক সময় বলে থাকি। কিন্তু এখানে তিনটা শর্ত থাকছে। কি হচ্ছে, এখানে তো ব্যাকটেরিয়া উপস্থিত থাকছে, ব্যাকটেরিমিয়াও কিন্তু এর সাথে একই জিনিস। অর্থাৎ এখানে ব্যাকটেরিয়ার উপস্থিতি যদি তীব্র হয়, রক্তে ব্যাকটেরিয়ার প্রভাব যদি অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমি ব্যাকটেরিমিয়া বলছি। তাহলে টক্সিমিয়া হলো একটা হালকা অবস্থা যেখানে রক্তের প্রবাহে ব্যাকটেরিয়ার উপস্থিত লক্ষণ বা এই উপসর্গগুলো সৃষ্টি করছে না, অর্থাৎ ব্যাকটেরিয়ার উপস্থিত আগ পর্যন্ত। কারণ ব্যাকটেরিয়া যদি উপস্থিত হয়ে যায় অনেক বেশি, তাহলে আমরা থেকে বলছি ব্যাকটেরিমিয়া। টক্সিমিয়া হচ্ছে এই যে সমস্যাগুলো শুরুর অবস্থা, যেখানে শুরু হচ্ছে হালকা আছে, সেটাই হচ্ছে টক্সিমিয়া। এখন এর মধ্যে তার শরীরে কিছু লক্ষণ বা উপসর্গ থাকে। সেই লক্ষণগুলোর মধ্যে কি, প্রথমত জ্বর আসে, তার শীত ভাব করে, তার মাথা ব্যথা থাকে, ক্লান্তি থাকে। এই কয়টা কিন্তু টক্সিমিয়া যখন হচ্ছে তখন কিন্তু এই কয়টা থাকছে। এখন এই বিষয়টা তো খুব সহজ। এবার এইটা যখন আরো গভীর হচ্ছে তখন কি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সেপ্টিসিমিয়া। সেপ্টিসিমিয়া হলো একটি গুরুতর অবস্থা যেখানে রক্তের প্রবাহে ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষণ ও উপসর্গ দুটোই আমাদের হয়ে থাকে বা সৃষ্টি হয়। দেখেন এই ছবি আর এই ছবি দুটোর মধ্যে পার্থক্য আছে? এখানে কি বোঝা যাচ্ছে, জাস্ট ফোলা, কিন্তু মারাত্মক কিছু বলুন। এখানে ফোলাটা দেখা যাচ্ছে, আপনার একটু এই ছবিটার এখানটা দেখেন, দেখেন এখানে যে ফোলাটা আছে, হাতটা দেখেন ফোলা, আর এখানটা দেখেন। এই জায়গাটা দেখেন, ওই জায়গাটার এই জায়গাটা, কত পার্থক্য বোঝা যাচ্ছে? দুটো ছবি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা গুরুতর অবস্থা। এই যে গুরুতর অবস্থা, এই গুরুতর অবস্থায় হচ্ছে সেপ্টিসিমিয়া, অর্থাৎ এখানে সেপটিক, মানে আমরা বলে থাকি না সেপটিক যেন না হয়, সেপটিক যেন না হয়, এই জায়গাটা আমরা প্রচলিত কথায় কিন্তু অনেকে বলে যে সেপটিক হয়ে যাবে, তুমি টিটেনাসের ইনজেকশন দাও, না হলে সমস্যা হবে। তো এই বিষয়টাই কিন্তু খুব সহজে আমরা মেডিকেল টার্মিনোলজি অনুসারে এটাকে বলা হয় সেপ্টিসিমিয়া। এখন এইখানে ব্যাকটেরিয়ামিয়াও কিন্তু এই একই জিনিসের মধ্যে চলে আসতেছে, কারণ ব্যাকটেরিয়ার উপস্থিতি এখানে কিন্তু লক্ষণ এবং উপসর্গ দুটোই কিন্তু আপনার মধ্যে থাকবে। এখন সেপ্টিসিমিয়া হলে আক্রান্ত শরীরে, যেটা একটু আগে আপনার শীত করছিল কিন্তু সেখানে আপনার তাপমাত্রা 100 নিচে ছিল, কিন্তু সেপ্টিসিমিয়া হলে আপনার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আপনার 100 ডিগ্রির উপরে থাকছে। এবার আপনার তার শরীরে আরো কিছু লক্ষণ দেখা যাবে। সেই লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলোর অন্যতম হচ্ছে তার দ্রুত শ্বাস প্রশ্বাস, তার হৃদস্পন্দন দ্রুত হতে হবে, এবং আপনার দেখেন তার হঠাৎ করে তার পাটা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনার পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে, ঘামে ত্বক ভিজে যাচ্ছে, পেশি প্রচুর ব্যথা, এমনকি সে অজ্ঞান হতে পারে। এবার
সেপ্টিসিমিয়া যদি হয়ে থাকে সেখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়ামিয়াও কিন্তু সেম জিনিস। এখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়াও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং ব্যাকটেরিয়া গুলো যখন চলে আসছে আপনার টিস্যুর উপরে ক্ষতিকর যে প্রভাবগুলো, এটা কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছে, প্রত্যেকে দেখতে পাচ্ছে এখানে পেকে পেকে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ওখানে থাকছে। এবার টিস্যুর ক্ষতি থাকছে, এর সাথে কি থাকবে, পূর্বের জ্বর যেটা ছিল সেটা থাকছে, ঠান্ডা ঠান্ডা লাগা, জ্বরের সাথে যেটা থাকে যে ঠান্ডা বোধ সেটা থাকবে, তার মধ্যে মাথা ব্যথাটা কিন্তু যুক্ত হচ্ছে এবং ক্লান্তি ভাব এটা থাকবে, দ্রুত শ্বাস প্রশ্বাস থাকবে এবং অনেক সময় কিন্তু এই ব্যথার কারণে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এখন এই যে সেপ্টিসিমিয়া, এটা যদি আমাদের ফুসফুসে হয়, তখন ফুসফুসের সংক্রমণ যদি হয় সেটাকে আমরা একটা নতুন ডিজিজ বলছি, যেটাকে বলতেছে নিউমোনিয়া। আপনারা কি মিল পাচ্ছেন? সেপ্টিসিমিয়া, নিউমোনিয়া পাচ্ছেন? এই রোগগুলো কিন্তু এইভাবেই। এবার কিডনি সংক্রমণ হলে কিন্তু তখন ওই যে সংক্রমণ, তখন কিন্তু আপনি আবার প্রদাহ হয়ে চলে যান। কিডনির এই একই রোগে যখন আপনার কিডনির প্রদাহ হচ্ছে, সংক্রমণ হচ্ছে, ফোলা ফোলা ভাব ভিতরে থাকছে, তখন আমরা বলতেছি নেফ্রাইটিস, অর্থাৎ কিডনির সংক্রমণ হয়ে গেছে, সেপটিক হয়ে গেছে, ওখানে কিডনিতে সেপটিক হয়ে গেছে, অর্থাৎ কিডনি ফুলে যাচ্ছে, সেই জন্য কিডনি সংক্রমণ হচ্ছে, সেই জন্য ওটা যেহেতু ফোলা ফোলা ভাবটা বেশি, সেই জন্য ওটা কি হবে, নেফ্রাইটিস। এবার যদি যকৃৎ, লিভারে এই জিনিসটা হয়, সেপটিক হয়, লিভারে যদি ফুলে যায়, লিভার যদি ইনফ্লামেশন হয়, লক্ষণ তো ওই সেম থাকছে, তখন আমরা তার নাম দিচ্ছি হেপাটাইটিস। এরপরে যদি ওইটাই যদি আমাদের মস্তিষ্কে হয়, তাহলে আমরা নাম দিচ্ছি মেনিনজাইটিস। বোঝা যাচ্ছে কি? একটু কাইন্ডলি বলবেন। জি স্যার। ঠিক আছে, এবার তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো রক্তে প্রবাহে ব্যাকটেরিয়ার উপস্থিতি। খুব সহজভাবে বোঝার চেষ্টা করুন, ব্যাকটেরিয়ার মানে রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি যদি এটা সরাসরি থাকে। এখন এই ব্যাকটেরিয়ার সরাসরি উপস্থিতি যদি থাকে, তাহলে এটা ত্বক টিস্যুতে সংক্রমণ হয় এবং সব থেকে বেশি আক্রান্ত হয় ব্যাকটেরিয়া কোথায়? আপনি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে মূত্রনালীর সংক্রমণ, অর্থাৎ ইউরেথ্রা, ইউরিন নারী ট্র্যাক্ট, অর্থাৎ কেইউবি রিজন, কিডনি, ইউরেথ্রা, ব্লাডার। ঠিক আছে, এই তিনটা অংশে কিন্তু বেশিরভাগ আপনার ব্যাকটেরিয়া বেশি, এই কারণে কিন্তু আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এখানে কিন্তু ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে। বিশেষ করে আপনার সেক্সুয়াল যে অর্গান রয়েছে, এখানে কিন্তু ব্যাকটেরিয়া বিভিন্ন ভাবে বিষে সংক্রমণ হয়, যেমন হার্পিক সিমপ্লেক্স, এগুলো কিন্তু বিভিন্ন ভাইরাস, কিন্তু এই ভাইরাসের সাথে কিন্তু ব্যাকটেরিয়া অনেক আপনার এখানে হয়ে থাকে এবং পেটের বিভিন্ন সংক্রমণ, তারপরে বিভিন্ন জায়গায় রক্তপাত হওয়া, এই ধরনের, বা প্রসবের পরে, বাচ্চা প্রসবের পরে প্রসূতির মায়ের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয় এবং বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এখন আমরা এখানে কি বলবো, সবসময় বলবো প্রিভেনশন, প্রিভেন্ট করতে হবে, আমাদের কি করতে হবে, প্রিভেন্ট করতে হবে। আমরা প্রিভেন্ট কিভাবে করব, আমরা তাদেরকে বলবো, দেখেন যে কোনো কিছু হওয়ার আগে আপনি হাত ভালোভাবে ধুয়ে ফেলুন, বিশেষ করে খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার পর। আমরা এই দুটো জায়গায় অনেকেই হাত ধুই, টয়লেট ব্যবহার করার পর তো সবাই ধোয়, খাওয়ার আগে অনেকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়, কিন্তু অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার পর আমরা, অসুস্থ ব্যক্তির যত্ন কি, ধরেন আপনি একজন সেবা যত্ন করতেছেন, একজন অসুস্থ, তার আপনি খাবার খাইয়ে দিলেন, হয়তো তার মুখে কোনো সমস্যা না, আপনার ক্ষত আছে অন্য একটা জায়গায়, কিন্তু তার শরীরে সমস্যা আছে, কিন্তু আপনি হাতটা ভালোভাবে ধুইলেন না, বা অন্য কোনো একটা ট্রিটমেন্ট করার পরে আপনি মনে করলেন না ঠিক আছে আমি ধুয়েছেন পানি দিয়ে, কিন্তু ওই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সাবান দিয়ে পানি ধুইতে হবে এবং সেটা মিনিমাম 20 সেকেন্ড থাকতে হবে। এটা বলা আছে হাত ধোয়ার, যে আমি গতদিন আলোচনা করেছিলাম আমার সার্জারি ক্লাসে, ওটা আপনার ভিডিওটা দেখে নিবেন। সাবান দিয়ে হাত ধোয়ারও একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা হাতটা ধোবো। তাহলে ক্ষতগুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং শুষ্ক রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। যে কোনো ক্ষত, এই ক্ষেত্রে আপনার আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন এলোপ্যাথিতে আপনারা দিচ্ছে কি নেভানলের পাউডার বা নেভানল গুঁড়া,
গুঁড়া দেয় না, বা ভায়োডিন এই ধরনের গুঁড়া দেয় কিনা আপনারা একটু বলবেন। হোমিওপ্যাথিতে আমরা কি দিতে পারি সেটাও বলবেন, না হলে আমি বলে দিব। বলুন আমরা ওর পরিবর্তিতে আমরা কি দিতে পারি? তারা তো নেভানল পাউডার দিচ্ছে, আপনি কি দিবেন? ক্ষত তো আপনার দ্রুত শুষ্ক রাখার জন্য আপনাকে গুঁড়া টাইপের কিছু দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? কারো কোনো আইডিয়া আছে? ঠিক আছে, আইডিয়া না থাকলে আমি বলে দিব। তাহলে কি আমরা ক্ষতটাকে শুষ্ক রাখবো, সেই ক্ষেত্রে তারা যে জিনিসটা করে আপনার নেভানল পাউডার দেয়, আমরা সেই ক্ষেত্রে আমাদের ফেরামপস এই মেডিসিনটা আমরা 3x পোটেন্সি যেটাকে বলে ট্রাইটুরেশন, এই ট্রাইটুরেশনটা আমরা গুঁড়া, তো ওই ট্রাইটুরেশন গুঁড়াটাকে আমরা ওইখানে ইউজ করতে পারি, বা ট্যাবলেট থাকলে সেই বড়িগুলোকে আমরা গুঁড়ো করতে পারি, গুঁড়ো করে ওইখানে দিতে পারি, এবং এই সকল ক্ষেত্রে খুব দ্রুত রেসপন্স করে। এবং আমরা অবশ্যই তাকে বলবো আপনি টিকা দেওয়ার জন্য, যদি আপনি আপনার দায়টা এড়িয়ে যাবেন এভাবে, দেখেন আমি ওষুধ দিচ্ছি আপনি সেরে যাবেন, যদি আপনার মনে হয় যদি তারপরেও যদি আপনি মনে করেন যে আমার ভিতরে কোনো সমস্যা হবে কি হবে না, সেই ক্ষেত্রে আপনি মডার্ন মেডিসিন অনুসারে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি টিকা নিতে পারেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনার এই রোগের জন্য আর কোনো কিছু প্রয়োজন নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি বলবেন, কিন্তু ওই কথাটাও বলবেন, তাহলে কি হবে আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না। কারণ চিকিৎসা ক্ষেত্রে আপনার টক্সিমিয়া, সেপ্টিসিমিয়া বা রক্ত দুষ্টি বা ব্যাকটেরিয়ামিয়া এই ধরনের সংক্রমণের মূল উৎস নির্মূল করার জন্য আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন খুবই কার্যকর। এবং এলোপ্যাথিতে এর জন্য কি করছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিক যখন কাজ করছে না ওর থেকে আরো মারাত্মক দিচ্ছে, এবং মেরোপেনাম পর্যন্ত আপনার তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করছে। যখন মেরোপেনামের মতন একটা খুব মারাত্মক মেডিসিন যখন শরীরে কাজ করবে না, তখন কিন্তু তার আলটিমেটলি তার কিছু করার নাই, তারা বাধ্য হয়ে আপনার আমার কাছে আসতে তারা কি হবে, আসবে। কারণ এলোপ্যাথিক মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আপনার রাসায়নিক রেজিস্ট্যান্স আছে, কিন্তু জৈব পদার্থ কিন্তু রেজিস্ট্যান্স হয় না, ওটা নিউট্রাল করে। যার কারণে হোমিওপ্যাথিক মেডিসিন এটা কিন্তু সবসময় নিউট্রাল করবে, এবং আপনার আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ আপনি যে জ্ঞানটা নিচ্ছেন এই জ্ঞানে আগামী দিনে যখন সকল প্রকার মেডিসিন আপনার কি করছে হাল ছেড়ে দিবে, আপনি কিন্তু তখন ট্রিটমেন্ট করতে পারবেন এবং খুব ভালোভাবে করতে পারবেন। মানে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রস্রাবের সাথে যখন দেখেন তার বেশি করে আপনার ডায়াবেটিস মেলাইটাস হলো, যেটাকে আমরা বলছি ডিএম, ডায়াবেটিস মেলাইটাস, তো এইটা যখন হচ্ছে তখন আপনি তার পরীক্ষা করতে দিবেন, রক্তের পরীক্ষা দিলে আপনি পরীক্ষার মধ্যে কিছু উপাদানের দেখতে পাবেন যে এটা 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 এই বিষয়টা পরিবর্তন হচ্ছে। এবং আপনাদের জন্য কি আমাদের এই যে প্রত্যেকটা বিষয়ের যে জ্ঞানটা, এর সাথে কি কারণে কি রোগ হয়, অর্থাৎ কি রোগের জন্য কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দিতে হয়, আমরা কোন কোন উপাদান, বা আবার আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু প্যাথোলজি আমরা অন্যভাবে ব্যবহার করি, যেমন কোন রোগের অবস্থায় কি অবস্থায় কি বিবেচনা করতে হবে বা আপনাকে কি চিন্তা করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগের থেকে বলে দিতে পারবেন, প্রতিরোধ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয় অনেক জানতে হবে, যেমন ইএসআর লেভেলটা কেন বাড়ছে, কি কি কারণে আপনার ইএসআর বাড়ে, ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, তাহলে অ্যালবুমিনটা কেন যাচ্ছে, এর মধ্যে কি কি সমস্যা থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। এই ক্ষেত্রে স্বাভাবিক মান কত, যেমন একটা ইউরিন আপনি 24 ঘন্টার পরীক্ষা করবেন, ধরেন কোন একটা কারণে করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউরিন টোটাল কতটুকু একজন সুস্থ মানুষে একদিন সে কতটুকু ইউরিন তার হয়ে থাকে, কেউ যদি জানেন বলতে পারেন, কেউ কি বলতে পারবেন একটা সুস্থ মানুষ একদিনে কতটুকু সে ইউরিন তার পাস হয়, সুস্থ মানুষের, স্বাভাবিক সুস্থ মানুষের, অ্যাডাল্টের 1200 থেকে 1500 ml, বাচ্চাদের ক্ষেত্রে 8 থেকে 12 বছর তাদের ক্ষেত্রে 800 থেকে 1200 ml।
5 থেকে 8 বছরের ক্ষেত্রে 500 থেকে 700 ml। এবার চিলড্রেন যে 10 থেকে 60 দিন রয়েছে বাচ্চা, সে কিন্তু 250 থেকে 400 ml প্রস্রাব হয়, কিন্তু সে কিন্তু ঘন ঘন প্রস্রাব করে এবং সম্পূর্ণ বলে না যে আমার বাচ্চা প্রচুর প্রস্রাব করছে, কিন্তু সেটা যদি মাপা হয় 250 থেকে 450 ml, কিন্তু সেটা কিন্তু আপনার কত কত কাপড় সে ভিজিয়ে ফেলছে। কিন্তু যখন এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, সে ইউরিনটা আরো বেশি পাস করে, কিন্তু সে নির্দিষ্ট জায়গায় পাস করে বিধায় আপনি কিন্তু বুঝতে পারছেন না। তো এই যে ইউরিনের মধ্যে আমরা ইউরিন যখন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হচ্ছে, আপনার স্লাইড টেস্টের মাধ্যমে অনেক সময় অনেক পরীক্ষা করে, স্টিপ টেস্ট কোনটা কোন কারণে করে, এই বিষয়টা আমরা ভালো বুঝতে পারবো এই বইটা পড়লে। ক্লিনিক্যাল প্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি আপনার 5th এডিশন আতিকুর রহমান স্যারের এই যে বইটা, এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে কোন রোগের ক্ষেত্রে কোন কোন পরীক্ষা করতে হয়, রক্ত কিভাবে পরীক্ষা করতে হয়, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে স্যারের বইতে বর্ণনা করা আছে। প্রস্রাবের কোন কোন উপাদান কত মাত্রায় থাকে বিশদভাবে কিন্তু বর্ণনা করা আছে। ঠিক আছে, তারপর আপনার ব্লাডের বিভিন্ন অ্যানালাইসিস গুলো কিভাবে করতে হবে, স্যারোলজিক্যাল এক্সামিনেশন, ইমিউনোলজিক্যাল এক্সামিনেশন, হেমালয়টিক এক্সামিনেশন, বিভিন্ন সম্পর্কে কিন্তু খুব সুন্দর বর্ণনা করা আছে। আপনারা চাইলে এই যে প্যাথোলজিক্যাল টেস্ট, অর্থাৎ কোন টেস্টে কি করতে হয়, কিভাবে করতে হয়, রক্ত কিভাবে পরীক্ষা করতে হয়, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি একটু বিষয়টা শেয়ার করব। আমি যে বিষয়টা আলোচনা করছিলাম এর মধ্য থেকে প্র্যাকটিক্যালে আসলে আমাদের 3D মডেল আমাদের আপনাদের জন্য সুব্যবস্থা আছে। যারা আমাদের স্টুডেন্ট হিসেবে নতুন ভর্তি হয়েছেন, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল সেশন হবে যেখানে হাতে কলমে আপনাদের দেখানোর সুব্যবস্থা থাকছে। এই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন এবং ধারাবাহিক মূল্যায়ন থাকবে। আপনারা এই যে যারা যারা উত্তর দিচ্ছেন, আমাদের যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা মনে করি। এবং আপনারা যারা যারা উত্তর দিচ্ছেন, এই যে আগ্রহ রয়েছে, আপনার যে শেখার যে আগ্রহ রয়েছে, এই আগ্রহ কি করছে আমাদের আলোচনা করতে সুবিধা হচ্ছে। এবং আমি মনে করি এই বিষয়টা আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে আপনি আজকের ক্লাসে যে বিষয়গুলো ভালো লেগেছে সেটা আপনার নোট ডাউন করে সেটা আপনার ওটা লিখতে পারেন। লিখলে হবে কি, অনেকেই এটা বুঝতে পারবে এবং তারাও অনুপ্রাণিত হবে। কোষ নিয়ে আলোচনা করতে হবে, কোষে দেখাতে হবে সিস্টাইটিস। কোন অর্গান থেকে দেখালে ভালো হবে বুঝতে, আপনারা একটু বলেন তো। স্যার ক্লাস কি শেষ হয়েছে আজকের মতো? না, আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখায় শেষ করব। মানে আচ্ছা। অ্যাপেন্ডিসাইটিস বা এই ধরনের ডিজিজের বিষয়ে কোনটা একটু প্র্যাকটিক্যালি দেখালে আপনার ভালো হবে, সেটা একটু কাইন্ডলি বলেন, বা কোন অর্গান। আমার নাম গোপেশ চন্দ্র রায়। স্যার হার্টের মধ্যে দেখান। হার্টে দেখাবো? জি ঠিক স্যার। আছে, ধন্যবাদ। এইভাবে আপনারা একটু বলবেন, তাহলে না আসলে খুব সুবিধা হয়। আপনারা যদি না বলেন সেক্ষেত্রে আমার জন্য কষ্টকর হয়ে পড়ে, কারণ এই যে হার্ট বললেন, এখন হার্টটা আমার বের করে দেখাতে সুবিধা হবে, আপনারা বুঝতে সহজে পারবেন। The heart is a muscular organ that functions এই as যে a double দেখেন, pump to control blood flow. The heart of an adult male is slightly larger than that of an adult female. On average, a normal adult heart is about the size of a fist and weighs approximately 300 grams, less than one. এইখানে আপনি দেখেন এই যে হার্ট বিট হচ্ছে, দেখা যাচ্ছে কি? জি এবার স্যার। দেখা যাচ্ছে।
এই যে ভিতরের অংশটা, তাহলে আপনি দেখেন উপরের অংশ ভিতরের অংশ, এই যে ভিতরের অংশটা আপনি দেখছেন, এই ভিতরের অংশে যদি কোথাও ইনফ্লামেশন হয় তাহলে আমরা কার্ডাইটিস বলতেছি। এবার দেখেন আপনার এখানে পাম্প হচ্ছে, তাহলে আপনার রক্ত, শিরা, ধমনী প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। কেউ বলতে পারবেন শিরা কোনটা, ধমনী কোনটা? ধমনীর রং কি আর শিরার রং কি? এটা তো আমরা অনেকবার পড়েছি, ধমনী শিরা। শিরা দেখতে কেমন, ধমনী দেখতে কেমন, আপনি এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে বিষয়টা। অর্থাৎ যদি না দেখে থাকেন, না পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। আমরা ধারাবাহিক ভাবে প্রত্যেক ক্লাসের পরেই আমি এক একটা বিষয় আপনাদের এভাবে 3D মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং ওই বিষয়টা আপনি খেয়াল করবেন। যত বেশি আপনি মডেলের মাধ্যমে, অর্থাৎ আপনি যত বাস্তবিক পক্ষে দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় সেটা গেঁথে যাবে, এবং রোগটা হলে কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই যে হার্টটা আপনি দেখলেন, এরপরে যদি আমি প্রত্যেকটা অর্গানকে যদি খেয়াল করি, হার্টের কয়টা অংশ, কোন কোন ভাগ, এই বিষয়গুলো যদি আমরা পড়ি, তাহলে কি আমাদের জন্য আরো সুবিধা হবে না? শেখাটা আরো সহজ হবে না? বলুন তো। জি স্যার। এখন এইভাবে আপনারা এক একটা দিন চিন্তা করবেন যে আমরা এই বিষয়টা আলোচনা করতে চাই। যেহেতু আমাদের অ্যানাটমি ক্লাসে কিন্তু আমাদের আলামিন মৃধা স্যার খুব অসাধারণ উনি ক্লাস নেন, অ্যানাটমি ফিজিক্যাল। তো এই যে এই বিষয়গুলো যখন আমরা পড়বো, পড়ার সাথে যখন আমরা এভাবেও দেখবো, তখন কিন্তু ওইটা একদম মাথায় গেঁথে যাবে। এবং আপনাকে ভাবতে হবে আপনি কত ভালোভাবে শিখে নিবেন। এখানে আপনার শিখে যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন, সেই সুযোগ আছে। আপনার প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে ওই এই ক্লাসে না দিতে পারি, নেক্সট ক্লাসে অবশ্যই দিব, কারণ সে বিষয়টা আরো বিস্তারিত জেনে আপনাকে আরো যাতে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুভরাত্রি। স্যার এবার ভিডিও অফ করতে পারেন।